শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ঠাকুর মশাই কত দেরি হবে? আর কত দেরি করুন না। গোলমাল বন্ধ করতো। ঠাকুর মশাইকে বিরক্ত করিস না তো। দেখছিস না মায়ের চক্ষু দান হবে। হ্যাঁ, এত চেঁচামেচি করলে চলে নাকি? যা বাড়ি যা, তোরা যা বলছি। না, বাড়ি যাব না, এখানেই থাকবো। আহা মুরারি, থাক না। তুই ওদের কেন শুধু শুধু বকছিস রে? কথা মা, ওরাই এখানে। চুপ কর তো, বছরকার দিন, ওরাই তো আনন্দ করবে। আর মায়ের চক্ষুদান কখন হবে ঠাকুর মশাই? ছোট কর্তাকেও ডাকতে হবে। শুভ লগ্নের আর বিশেষ দেরি নেই মা। কাল রাত থেকে জেগে আছেন নাকি? অবশ্য বরাবর তো তাই দেখে আসছি। ভোর হতে না হতেই ঠাকুর দালানে এসে বসে থাকেন। ঘুম কি আর হয় ঠাকুর মশাই? মা আসছেন বলে কথা। প্রথমবার চোখ খুলে মা ছেলে মেয়েদের দেখবেন। সেই মুহূর্তটাই যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আর জীবনে কি রইল বলুন? ছোট তরফের বুঝি এখনো ঘুম ভাঙেনি, তাই না? আর এ জন্মে ভাঙবেও না। না না, এই মুরারি, জানা দাঁড়িয়ে আছিস কেন? ছোট দাদা বাবু আর বৌমণিকে ডেকে আন না রে। সময় যে হয়ে এলো। ওই দেখো, কথা কানে যাচ্ছে না, এখনো দাঁড়িয়ে আছিস কেন? মা, উফ, কি তখন থেকে ম্যা ম্যা করছিস? থাক বাবা, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। না মা, যাবেন না। হ্যাঁ, গিয়ে কোনো লাভ নেই মা। কেন লাভ নেই? কেন, কি বলতে চাইছিস তুই? কাকিমা, তারা আমাকে বারণ করে দিয়েছেন, তাই ডাকতে যায়নি। বারণ করে দিয়েছে? তার মানে 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 মায়ের চক্ষুদান ওরা দেখবে না? না মা, ওনারা বলেছেন। কি বলেছে বলতো? তোকে কি বলেছে? আর তুই কি শুনেছিস? না মা, আমি ঠিক শুনেছি, তাই তুই ঠিক শুনেছিস তো? নাকি কাল রাত্রিরে ভাং খেয়ে যাতা? না মা, কাল রাতে বৌদিমণি নিজে আমাকে বলে দিয়েছেন ঠাকুর দালানে যেন তাদের না ডাকা হয়। ও, তাই বলেছে নাকি? আপনি আর মন খারাপ করবেন না তো মা। আপনি হলেন স্বয়ং আমাদের মা লক্ষ্মী। চোখ খুলে আপনাকে দেখতে পেলেই মহামায়া খুশি হবেন মা। ওরে, কে আছিস রে? বাজারে বাজা, সময় হয়ে গেল যে। নে বাজা। দাঁড়ান, এই পুজোয় আপনাদের আর কোনো অধিকার নেই। এই যে তোমরা, বাজনাটা বন্ধ করো। আর আপনিও নেমে আসুন ঠাকুর মশাই। ওহে পোটো, বলি আমার কথা কি কানে ঢুকছে না নাকি? হ্যাঁ, এ কি বলছেন পাঁচকুড়ি মশাই? হ্যাঁ, অধিকার নেই মানে? এই সহজ বাংলাটা বুঝতে পারছেন না রামনাথ পণ্ডিত? এই যে পুজো, না শুধু পুজো বলি কেন, এই ঠাকুর দালান, এই বাড়ি, আম বাগান, এমনকি পুকুর, এর কোনোটাতেই আপনাদের আর কোনো অধিকার নেই, বুঝেছেন? মানে অধিকার নেই? এসব আপনি কি বলছেন সামন্ত মশাই? শুনুন, এই পাঁচকুড়ি সামন্ত কখনো ভুল কিছু বলে না। হ্যাঁ, আগে ঠিকই বলছি ঠাকুরন। এই সব কিছু মানে আপনাদের দুর্গা প্রতিমা অবধি আমার কাছে বিক্রি করে দিয়েছেন নবীন মুখুজ্জে। কি? কেন, আপনি জানেন না? কি বলছেন আপনি? বড়মা, এ কি? আরে মা, বড়মা, আরে ধরো ওনাকে, ধরো।
শুনছেন প্রমথ চৌধুরীর গল্প পুজোর বলি অবলম্বনে বলি। রামহরিপুর গ্রামের মুখুজ্জে বাড়িতে দুর্গাপুজোটা বেশ ধুমধাম করেই হতো। মানে বড়কর্তা দীনেশচন্দ্র মুখুজ্জে যতদিন বেঁচে ছিলেন, শোনা যায় বাঁকুড়ার অন্তত 10টা গাঁ সেই পুজোয় পাত পেড়ে মায়ের প্রসাদ খেত। আর দীনেশ কর্তার বাপ ঠাকুরদার আমলে তো আরও এলাহি কাণ্ড হতো। দুর্গা দালানে কাঠামো পুজো শুরু হওয়ার পর থেকেই নাকি সেই গ্রামের লোকজনের বাড়িতে আর উনুন জ্বলত না। তাই এসব গল্পের কোনটা যে আসল আর কোনটা যে শুধুই মুখে মুখে ছড়ানো রটনা, সেই সব আর আলাদা করে খুঁজে দেখেনি কামিনী। এই পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকেই শারদী আর জৌলুস সেও কিছু কম দেখেনি। জমিদার বাড়িতে আর লোক ধরত না। সকাল থেকে রাত অবধি শুধু রান্না হয়ে চলেছে। অতিথি, অভ্যাগত, দিন, দরিদ্র সব মিলিয়ে সে এক এলাহি ব্যাপার। জমিদার বাড়ির কর্তামশাই মানে কামিনীর শ্বশুর মশাই যে বছর চলে গেলেন, সে বছর অবধি এমনই কাণ্ড ঘটেছে। কিন্তু কর্তামশাইয়ের সঙ্গে সঙ্গে এবারের কুলদেবীও বোধহয় মুখ ফেরালেন। জমিদারির আয় কমে গেল। কামিনীর স্বামী মানে দীনেশ মুখুজ্জের বড় ছেলে নীলকান্ত মারা গেল ফুসফুসের রোগে। এবার একমাত্র ভরসা বলতে ছোট ছেলে নবীনকান্ত। তবে তার দ্বারা জমিদারি দেখাশোনা কোনো কালেই হয়নি। সে জানে শুধু স্ফূর্তি করতে আর 2 হাতে টাকা ওড়াতে। বাপ বেঁচে থাকতে থাকতেই কোনো নেশা বাদ দেয়নি নবীন। মৃত্যুশয্যায় শুয়ে ছোট ছেলের জন্য দিন রাত চোখের জল ফেলেছেন বৃদ্ধ দীনেশ মুখুজ্জে। কিন্তু মা মরা ছেলেটা তাঁর শাসন মানেনি। কপাল দেখুন, জমিদারিটাও কিনা সেই উড়নচণ্ডী নবীনের হাতেই এসে পড়ল এবার। স্বামী শ্বশুর যতদিন বেঁচে ছিলেন ততদিন এই পরিবারের রানী হয়েছিল কামিনী। কিন্তু আজ এই পুরনো ঠাকুরমশাই আর কর্তার ফাই ফরমাস খাটা মুরারি ছাড়া বড় বউয়ের সেই আসনের মান আর কেউ দেয় না। তবে সংসারে তার জোর যতই শিথিল হয়ে যাক, নিজের একমাত্র ছেলের রাস হাত থেকে আলগা করেনি কামিনী। তার ছেলে নবকুমার লেখাপড়ায় বরাবরই ভালো। গ্রামের স্কুলে জলপানি পেয়ে পাশ করেছে নবকুমার। ছোট থেকেই তার কলকাতায় পড়তে যাওয়ার ইচ্ছা। নবকুমারের বাবা নীলকান্ত মারা যাওয়ার আগে তার স্ত্রীর হাত ধরে বলেছিল, আমাদের ছেলেটা নব। হ্যাঁ, এই তো নব। এই যে বলো না, বলো নবকে কি বলবে বলো। নবকে ওকে পড়িও, যতদূর পড়তে চাই ওকে ওকে তুমি পড়িও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াবো ওকে, ওকে আমি পড়াবো, অবশ্যই পড়াবো। হ্যাঁ, কি হলো ওগো? স্বামীকে কথা দিয়েছিল কামিনী। তারপর নবকুমার যখন ম্যাট্রিক পাশ করে কলকাতায় পড়তে যাবে বলে ঠিক করল, ছেলের পড়ার জন্য নিজের বেশ কিছু গয়নাও বেচে দিয়েছিল তার মা। নবকুমার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলো। কিন্তু মায়ের এই অনটন ছেলে জানে বই কি। তাই প্রেসিডেন্সিতে ভর্তি হওয়ার আনন্দটা তার ক্রমশই ফিকে হতে লাগলো। আর কলকাতায় যাওয়ার দিন 2 আগে থেকে নবকুমারের মুখে যেন আষাঢ়ের মেঘ ঘনিয়ে এলো। কোনো আনন্দ নেই তার, উচ্ছ্বাসও নেই। আসলে ছেলে ছাড়া মায়ের আর কেউ নেই যে। মাকে ছেড়ে সে যাবে কেমন করে? ভাবনায় ভাবনায় একেবারে গুম হয়ে রইল নবকুমার। মানিক ছাড়া এই গ্রামে তার কোনো বন্ধু নেই। জমিদার বাড়ির ছেলে,
তার উপর পড়াশোনায় বেশ ভালো, তাই নবকে অন্য সব ছেলের দল একটু এড়িয়েই থাকত তার ছোটবেলা থেকেই। কিন্তু মানিকের ঠাকুরদা ছিলেন জমিদার দীনেশচন্দ্র মুখুজ্জের নায়েব। সেই সূত্রে ছোট থেকেই জমিদার বাড়িতে মানিকের অবাধ গতি ছিল। তার উপর নবর সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ত সে, সুতরাং নবর সঙ্গে ভাব হতে তার দেরি হয়নি। তবে নায়েবের নাতির কিন্তু লেখাপড়া আর বেশি দূর হলো না। একের পর এক পারিবারিক বিপর্যয়ে গ্রামের স্কুলে ম্যাট্রিক পাশ করেই থামতে হলো তাকে। সংসারের চাপে নিজের স্বাদকে বিসর্জন দিতেই হলো তার। তবে হাজারো মন খারাপের মধ্যে মানিকের সান্ত্বনা এই একটা জায়গাতেই, সে হলো কামিনী। নবকুমারের মাকে মানিকও মা বলেই ডাকে, আর কামিনীও কখনো নব আর মানিকের মধ্যে কোনো তফাৎ করেনি। সারা পাড়া জানতো যে নবর মায়ের দুই ছেলে। অবশ্য কায়স্থ মানিককে এত প্রশ্রয় দেওয়ার জন্য ব্রাহ্মণ বাড়ির বড় বউকে আড়ালে আবডালে তার প্রতিবেশিনীদের অনেক খোঁটাও শুনতে হয়েছে। মরে যাই, ঢং দেখে আর বাঁচি না। দেখো দেখো ঢং দেখো, নিজের পেটের একটা রয়েছে, সেটা থাকতে হচ্ছে না। মুকুজ্জে গিন্নি আবার কায়েত বেটাকে মাথায় তুলেছে। যা বলেছ, বলি জমিদার বাড়ির বউকে গিয়ে সব কে বলবে বলো? ছি 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 ছি, যা ধমক কিচ্ছু রাখলে না গা। তবে মুখুজ্জে গিন্নির সামনে কেউ কিচ্ছুটি বলতে পারেনি কখনো। সত্যি তো, জমিদারের বউ বলে কথা। কার এত বুকের পাটা আছে যে তারই মুখের ওপর তারই করা কাজের সমালোচনা করবে? তাই মুখুজ্জে বাড়িতে কায়েতের ছেলের আদর দিনকে দিন বাড়তেই লাগলো। এদিকে নবকুমারের শহরে যাওয়ার দিন এগিয়ে এলো। তার শহরে যাওয়ার ঠিক আগের দিন মুখুজ্জে বাড়ির সদরে এসে দাঁড়ালো মানিক। নব, কি ব্যাপার রে, সাড়া দিচ্ছিস না কেন? এই নব। কে রে, মানিক এলি নাকি? হ্যাঁ মা, আমি। নব কোথায় বলতে পারো? আজ সারাটা দিন ওকে দেখতে পেলাম না। কাল তো চলে যাবে, তার আগে আজকের দিনটা কোথায় ভাবলাম। ছাড়ো, বলছি তা কই সে? আওয়াজ দিচ্ছে না যে। পাগল ছেলের কাণ্ড দেখ, ঘরে মুখ গোজ করে বসে আছে, একটা কথাও কারো সঙ্গে বলছে না। কেন, সে কি? কি হয়েছে? চলো চলো গিয়ে দেখি তো কি হয়েছে। চল চল, ওপরে চল। এই নব, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। খুব গুমড় হয়েছে না তোর? হ্যাঁ, হেই নব, এই জানলার ধারে দাঁড়িয়ে আছিস যে, কি হয়েছে রে? কি, সে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না তুই? পাচ্ছি তো, না শোনার কি আছে? তা উত্তর দিচ্ছিস না যে? মেজাজটা ভালো নেই রে, তুই নতুন করে জ্বালাস না তো। যা না, মায়ের কাছে যা না। বাবা, লাট সাহেব হয়েছিস যে একেবারে। হ্যাঁ, তা মেজাজের কি হলো শুনি? মা কি বকেছে? বকেছি তো, খুব বকেছি। তা এমন হাঁড়ি পানা মুখ করে বসে থাকলে বকবো না? মা, মা তুমি বুঝতে পারছো না, আমি চলে গেলে তোমার এখানে কি হবে? তোমার যে আর কেউ নেই। ছোট কাকাদের কথা যত কম বলা যায় ততই ভালো। ওই ওই মুরারি দাদা ছাড়া তোমার পাশে কিন্তু আর কেউ। এই যে বুদ্ধির ডেকি, এই বুদ্ধি নিয়ে নাকি তুই প্রেসিডেন্সিতে পড়তে যাচ্ছিস? হ্যাঁ, আরে চোখের সামনে এই জল জ্যান্ত মানিক রক্ষিতকে দেখতে পাচ্ছিস না? আচ্ছা বলতো, আমি মরে গেছি নাকি? আহ মানিক, বালাই ষাট বাবা, অমন কথা বলতে নেই বাবা, আমার সামনে অমন কথা বলিস না। তা বলবো না তো কি করব বলো মা? এমন মুখ গোমড়া করে রেখেছে যেন তুমি একেবারে অকুলে ভেসে গেছো। এই যে শুনে রাখ মুকুজ্জের পো, এই রক্ষিত ছাড়া মাকে আর কেউ রক্ষা করতে পারবে না, বুঝলি? তুই জানিস না এই বাড়িতে মায়ের কত শত্রু? জানি রে বাবা, সব জানি। আর তুই এটাও জেনে রাখ যে তোর হাতে কলম মানায়, আর তুই সেই নিয়ে থাকবে যা। মায়ের পাশে কাটারি হাতে আমি দাঁড়িয়ে থাকবো, বুঝলি হাঁদারাম? না 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 না, ঝোঁকের মাথায় কলকাতা যাওয়ার কথা ভেবে আমি সত্যি ভুল করেছি রে, অনেক অনেক বড় ভুল করেছি। কিচ্ছু ভুল করিসনি তুই। তুই নিশ্চিন্তে পড়তে যা, আমি মায়ের খেয়াল রাখবো, বলছি তো।
এই যে তোর গা ছুঁয়ে কথা দিচ্ছি, মায়ের দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস পাবে না। মানিক, আমার ওপর একটু ভরসা রাখ না রে ভাই। মানিক আর নতুন করে কি বলবে? নবকুমার তাকে যথেষ্ট ভরসা করত। কামিনীর ভরসাও কিছু কম ছিল না তার ওপর। নবকুমার লেখাপড়ায় চিরকালই ভালো, কিন্তু কোনো রকম ঝামেলার সঙ্গে সে পেরে ওঠে না। বিষয় সম্পত্তি, শরিকি বিবাদ এইসবের কথা শুনলে তার যেন কেঁপে জ্বর আসতো। বাবা মায়ের বাধ্য ছেলে সে, গ্রামের সোনার টুকরো ছাত্র সে। তবে তার জমিদারি রক্তের ধারে কাছেও সে যায়নি কোনোদিন। গাজোয়ারি, মেজাজ, ভয় দেখানোর মতো ব্যাপার স্যাপার থেকে বরাবরই দূরে থেকেছে নবকুমার। সে বরং নিজেই একটু ভীতু গোছে। তাই ছোট তরফ মানে নবীনকান্ত যেদিন এ বাড়ির সর্বময় কর্তা হয়ে বসেছিল, সেদিন একটা কথাও বলতে পারেনি নব। বরং মাকে মামার বাড়িতে রেখে নিজে কলকাতায় থাকার মতলব করেছিল সে। এই মানিকের বকাবকিতেই শেষ পর্যন্ত সে কাজটা আর করে উঠতে পারেনি। কামিনী নিজেও অবশ্য তার শ্বশুরের ভিটে ছেড়ে এক পাও যেতে রাজি ছিল না। সে অবশ্য আলাদা কথা। তা মানিকের জোর আর জুলুমকে বেশ একটু সমীহ করে নবকুমার। তাই বন্ধুর হাতে মায়ের দেখাশোনার ভার দিয়ে সে এবার নিশ্চিন্ত হলো। সে প্রেসিডেন্সিতে পড়তে গেল। নবকুমার কলকাতায় চলে যাওয়ার পর রামহরিপুরের জমিদার বাড়ি বেশ চুপচাপ, কোথাও বিশেষ কোনো সাড়া নেই। আর এই নিশ্চুপ সময়টাতে কামিনীর অস্বস্তি যেন একটু একটু করে বাড়তে থাকে। কেন কে জানে, তার মনে হয় ভেতরে ভেতরে কোথাও যেন কোনো একটা বিপদ ঘনাচ্ছে। মনে হয় তার এটা যেন একটা তুমুল বিস্ফোরণের আগে সলতে পাকানোর সময়। ছেলেকে অবশ্য এসব থেকে দূরেই রাখে সে। তার উপর এতগুলো টাকা দিয়ে কলকাতায় পড়াশুনো করতে গেছে। থাক, নববরং পড়ালেখাটাই মন দিয়ে করুক। যতটা পারে মুরারিকে দিয়ে আশপাশ থেকে খবর নেওয়ার চেষ্টা করে কামিনী। না মা, ওই অস্বস্তি হওয়ার মতো কিছু তো শুনলাম না। এখন অবধি সব ঠিকঠাকই আছে মা, তুমি অত ভেবো না তো। হ্যাঁ, কামিনী কিন্তু নিশ্চিন্ত হতে পারে না মুরারির খবরে। তার কেবলই মনে হতে থাকে সব ঠিক নেই, কোথায় কি যেন একটা অঘটন ঘটেই চলেছে। সেদিন খেয়ে দিয়ে সবে ঘরে এসে বসেছে কামিনী। এমন সময় বাইরে জুতোর আওয়াজ পেয়ে চমকে উঠল। ভেতর বাড়িতে তো কেউ জুতো পায়ে দিয়ে আসে না। এই অসময় তবে কে এলো তার কাছে? মনে হতে না হতেই এবারের ছোট ছেলে, তার দেওর নবীনকান্তর গলা শুনতে পেল সে। বৌঠান, বৌঠান, ঘরে আছো? ঠাকুরপো, তা এমন সময়ে? হ্যাঁ, মানে একটু অসময়ে আসতে হলো আর কি। আসলে ব্যাপারটা এমনই গুরুতর যে... এসো না, এসো ভেতরে এসো ঠাকুরপো। না না, দরজার সামনেই একটা টুল দাও, আমি এখানেই বসি। এই দুপুরবেলা অসময়ে আবার ঘরের মধ্যে? আমি এখানেই ঠিক আছি, তুমি এখানেই দাও। ঠিক আছে, এ নাও। বলি, কি হয়েছে ঠাকুরপো? হ্যাঁ, হয়েছে মানে একটা ভালো রকম সমস্যা তৈরি হয়েছে বৌঠান। হ্যাঁ, সমস্যা? হ্যাঁ বৌঠান, আসলে এই বাড়ির খরচা আর কুলিয়ে ওঠা যাচ্ছে না। ক্রমশ হাতি পোষার মতন হয়ে দাঁড়াচ্ছে। জমিদারির আয় বলতে তো কিছুই আর অবশিষ্ট নেই, তাই আর কি। তাই তাই কি করলে ঠাকুরপো? বাড়িটা বাধা দিতে হলো বৌঠান। কি বললে? এছাড়া কি আর করব বলো তো? বাপ পিতে মোর বাড়ি ভেঙে ফেলতে তো আর পারি না। বাড়ি বাঁধা দিলে তুমি? হ্যাঁ, এ বাড়ির এমন কি সমস্যা হয়ে গেল ঠাকুরপো? সমস্যা কি আর একটা বৌঠান? একের পর এক সমস্যা ভিড় করে আসছে।
তাদের সামাল দেওয়ার মতো। কেন, আমাদের তহবিল কি একেবারে শূন্য নাকি? আর তাছাড়া আমার আর ছোটর কিছু গয়না। এই হলো মেয়ে মানুষের সমস্যা। তোমরা ভাবো বুঝি গয়না দিয়ে এই পৃথিবী কিনে ফেলা যায়? তা হয় না বৌঠান, তা হয় না। তোমার গয়না তো ওই নবকে শহরে পাঠাতে গিয়েই খুঁয়েছ। আরে আমারও তো ঘরে ছেলে মেয়ে আছে নাকি? তোমার জায়ের তো ওই কটা। না না বৌঠান, এমন পেল্লাই বাড়ির মেরামতির খরচাটা তুমি জানো? বাড়ি মেরামত করাবে? কই, আমাকে তো সে বিষয়ে কিছু বলনি। তোমাকে আর কি বলবো বৌঠান, সারাদিন হেঁসেল আর ওই অন্দরের ঘরখানা ছাড়া অন্য কোনো দিকে তো চেয়ে দেখো না। ভেতর বাড়ির ছাদের অবস্থাটা দেখেছো একবার? তাছাড়া ওই ভাড়ার ঘরগুলো, যে কোনো দিন হেঁসেলে যেতে গিয়ে চাপা পড়ে মরবে, সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, সবই দেখেছি ঠাকুরপো। তাহলে তো সবই জানো। তা দেখে শুনে তুমি চুপ করে বসে থাকতে পারো, আমি তো আর পারি না, তাই না? বউ মেয়েদের নিয়ে বাস করি, বাড়িটা যদি হুড়মুড় করে ভেঙে পড়ে আমাদের সকলের কি হবে ভেবেছো? না না, কি বলছো ঠাকুরপো? ঠিকই বলছি বৌঠান, ঠিকই বলছি। সাবধানের মার নেই। তাছাড়া ঈশ্বর না করুন তোমাদের কোনো একটা ভালো মন্দ কিছু ঘটে গেলে লোকে কি বলবে ভেবেছো? দাদা মরা বৌঠানকে আমিই বাড়ি চাপা দিয়ে মেরে ফেললাম। ছি ছি, না না, এ আমি হতে দিতে পারি না বৌঠান, এ আমি হতে দিতে পারি না। তা কার কাছে বাধা দিলে ঠাকুরপো? ওই 5 কড়ি সামন্তর কাছে। কি 5 কড়ি? ও যে একটা পিশাচ, ওর কাছে যে যা দেয় তার ফিরে আসে না। তুমি কি এসব কথা জানো না ঠাকুরপো? দেখো, পিশাচ না সাধু অত শত জানি না বৌঠান। 5 কড়ি ছাড়া এ বাড়ি বাঁধা রাখার মতন ক্ষমতা এ তল্লাটে তো আমি কাউকে দেখি না। তুমি যদি পারো অন্য কারোর সন্ধান দাও, তার কাছে গিয়েও না হয় কথা বলবো একবার। আরে বাবা, আমি মেয়ে মানুষ, আমি আর কাকে চিনি? বলি কি, একবার ঠাকুর মশাইয়ের সঙ্গে পরামর্শ করে নিলে হতো না? সত্যিই বৌঠান, তোমার মাথাটাই গেছে। বিষয় সম্পত্তি নিয়ে নাকি ওই পুরুতের সঙ্গে পরামর্শ করব? আহা, মানে অনেক পুরনো মানুষ তো তিনি। আর তাছাড়া এ বাড়ির সঙ্গে এত কাল ধরে আছেন, মানুষটার যুক্তি বুদ্ধিও কিন্তু বেশ ধারালো। কি যে বলো না, তিনি ওই শীতলা মাতা আর ধান দুর্বা ঘটপট নিয়ে পড়ে থাকেন। বয়সও তো নেহাত কম হলো না, আর তিনি দেবেন বুদ্ধি। বলি কি যে বলো তুমি। তা যাকগে, তোমাকে জানানোর ছিল তাই জানিয়ে গেলাম। আমি এখন যাই। হ্যাঁ, কাগজপত্রগুলো ঠিক করতে হবে। উফ, মেলা হ্যাপা, বুঝলে, মেলা হ্যাপা। নবীন চলে যাওয়ার পরে শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইল কামিনী। আড়াল থেকে মুরারি কিন্তু সবটা শুনেছে। ছোটবাবু এ মহল ছেড়ে যেতেই গুটি গুটি পায়ে কামিনীর দরজার গোড়ায় এসে বসল মুরারি। তার মুখেও তখন আষাঢ়ের মেঘ ঘনিয়ে উঠেছে। 5 কড়ি সামন্তর কুখ্যাতি এই রামহরিপুরের সবাই জানে। আর সেই 5 কড়ির হাতেই ভিটে যাওয়া মানে পায়ের নিচের শিকড়টা যে একেবারে আলগা হয়ে গেল তার কাউকে বলে দিতে হয় না। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ডরায়। মুরারি বলে, এবার কি হবে মা? আমাদের এই বাড়িটা? জানি না রে, কিচ্ছু জানি না। ঠাকুর যে কি করবেন। মা, ও মা, ঘুমিয়ে পড়লে নাকি গো? মা, আয় আয় বাবা। কি হয়েছে মা? তোমার মুখখানা এমন লাগছে কেন? ওই ছোট ডাকাত থেকে দেখলাম মনে হলো। ওকে কিছু বলে গেছে নাকি মা? কি বলেছে বলো তো? কি বলেছে? এমন শিক্ষা দেবো না ওকে আমি। কামিনীর মুখ দেখে আর বেশি কথা বাড়ালো না মানিক। তার পাশে চুপটি করে বসে পড়ল সে। ধীরে ধীরে মানিককে সব কথা খুলে বলল কামিনী। ভয়ে বিবর্ণ মুখে তাদের পাশে চুপ করে বসে রইল মুরারিও। কামিনীর কথা শুনতে শুনতে মানিকের মুখটা এবার লাল হয়ে উঠল। সে বলে উঠল, কি
বড় আসপদ্দা! তোমাকে না জানিয়ে তোমার বাড়ি বাধা দিয়েছে। লেখাপড়ার কাগজপত্র অব্দি তোমায় দেখালো না। আর আমাকে দেখালেই বা কি বুঝতাম বল? হ্যাঁ, সেও ঠিক। আর আমিও তো চাই কিছুই বুঝতে পারবো না। আচ্ছা মা, নবকে পাঠালে হয় না? নব? ও নিশ্চয়ই বুঝতে পারবে। এত পড়ালেখা জানে, আর এই সামান্য জিনিস বুঝবে না? তুমি বাঁধার কাগজটা চেয়ে নাও মা, আমি নবকে পাঠিয়ে দিচ্ছি। না 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 বাবা, এসব করিস না মানিক। ছেলেটা আমার পড়তে গেছে, ও মন দিয়ে পড়া করুক, বুঝলি? এসব শুনলে পড়ালেখা সব ওর মাথায় উঠবে বাবা। আমার দিব্যি রইল তোকে মানিক, তুই কিন্তু নবকে এ বিষয়ে কিচ্ছু জানাবি না, হ্যাঁ? ওকে কিছু জানাস না, ওকে কিছু জানাস না। তার মায়ের নিষেধ অমান্য করতে পারে না মানিক। নবকুমারকে কিছুই বলতে পারল না সে। পাছে তার পড়াশোনার ক্ষতি হয়, এই ভয়ে নবকে রামহরিপুর থেকে দূরেই রেখে দিয়েছে কামিনী। ছুটি ছাটায় বাড়ি ফিরতে চাইলেও পড়ার অজুহাত দেখিয়ে কিছুতেই ছেলেকে ফেরার অনুমতি দেয় না সে। রামহরিপুরে ফিরলেই তার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। সে যেন মানুষের মতো মানুষ হয়ে তবেই ফেরে। মায়ের চিঠিতে বারবার কথা পড়তে পড়তে বাড়ি ফেরার আর বিশেষ টানও আজকাল অনুভব করে না নবকুমার। শুধু মায়ের মুখখানা মনে পড়লে দীর্ঘশ্বাস চেপে একটা কথাই সে শুধু ভাবে যে মায়ের গয়না বেচা টাকায় পড়তে এসেছে। মাকে অমান্য করার সাহস তার নেই। সংযম এবং অধ্যবসায় আরো খানিকটা বাড়িয়ে দেয় নবকুমার। পড়ার বই ছাড়া আর কোনো দিকে তার ধ্যান জ্ঞান নেই। দেখতে দেখতে এভাবেই 3টে বছর কেটে গেল। নবকুমার খুব ভালোভাবে কলেজ পাশ করল, স্কলারশিপও পেয়েছে সে। আর তার পড়াশোনায় ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। মাকেও আর কষ্ট করতে হবে না। নিজের স্কলারশিপের টাকায় এবার নবকুমার পড়াশোনা করতে পারবে। এই গর্বের খবরটা তো মাকে জানাতেই হবে। না না না, চিঠি না, আমি নিজে যাই। মা আছে, মানিক আছে। চিঠি লিখতে গেল নব, কিন্তু পরক্ষণেই মনে হলো খবরটা নিজের মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে জানাবে সে। ছেলের মুখ থেকে এই খবর শুনলে মা যে কত খুশি হবে সেটাই ভাবতে ভাবতে আনন্দে উত্তেজনায় তার ঘুমই এলো না। সামনেই দুর্গাপুজো আসছে, কলেজের ছুটি। এবার আর সে কিছুতেই কলকাতায় থাকবে না। ব্যাগ গুছিয়ে পঞ্চমীর দিন ভোরবেলা কলকাতা থেকে রওনা দিল নবকুমার। কাউকে কিচ্ছুটি জানায়নি সে। হঠাৎ হাজির হয়ে মা আর মানিককে একেবারে চমকে দেবে সে। আর এই কথা যতই ভাবছে, আহ্লাদে আর আনন্দে তার যেন নাচতে ইচ্ছে করছে। বেলা তখন মাঝ দুপুর। এমন সময় রামহরিপুরে এসে পৌঁছল নবকুমার। দুপুরবেলা পথঘাট ফাঁকাই, কিন্তু 2-4 জনের সঙ্গে দেখা হয়েই গেল। তবে সে নিশ্চিন্ত, তারা গিয়ে তার মাকে এক্ষুনি খবরটা দেবে না। আরে নব না? হ্যাঁ কাকা। ভালো আছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে। হ্যাঁ, আসলে অনেকদিন পরেই এলাম। আপনি ভালো তো? হ্যাঁ, ভালো আছি। তা পুজোয় এখানে থাকবে বুঝি? হ্যাঁ, সেরকমই ইচ্ছা আছে। তা বেশ বেশ, আমি চলি, কেমন? চলি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাই চেনা পরিচিত যে 2-4 জনের সঙ্গে পথেই দেখা হয়ে গেল, সেই দেখা সাক্ষাৎ তার মনে খুব একটা কোনো দুশ্চিন্তার ছাপ ফেলল না। তবে না, নিজের বাড়িতে আগে সে গেল না। আগে সে গেল মানিকের বাড়ির দিকে। 2 বন্ধুতে একসঙ্গে মায়ের কাছে যাবে। ছোটবেলায় কোনো অঘটন ঘটালে ঠিক যেমন দুজনে একসঙ্গে গিয়ে দাঁড়াতো, এবারও তার অন্যথা করবে না সে। আর অঘটনই তো ঘটিয়েছে নব। এতদিন পরে দুম করে মাকে না জানিয়ে নিঃশব্দে ফিরে আসার চেয়ে বড় অঘটন আর আছে নাকি?
সবাই তাকে দেখে কেমন চমকে যাবে সে কথা ভাবতে ভাবতেই মানিকের বাড়ির দরজায় পৌঁছে গেল নবকুমার। মানিক, এই মানিক, এ মানিক, আছিস নাকি? আরে বাইরে আয় না, কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে পড়ে। আসছি রে বাবা, আসছি আসছি। এ কি রে নব, তুই কাউকে কিছু না বলে হঠাৎ করে মানে কেমন চমকে দিলাম বল। কি ভেবেছিলি আমি আর আসবো না? না মানে মানে আসলে মাকে বললেই মা এমন একটা ফ্যাকড়া করতো, তাই না বলেই চলে এলাম। কিরে, ভালো করিনি? না না, এমন কিছু আমরা ভাবিনি। আর ফিরবি নাই বা কেন? পড়াশোনা হয়ে গেলেই ফিরবি নিজের বাড়ি। আচ্ছা, আরে মায়ের কাছে যাসনি? আরে না রে বাবা, না, কোথাও যাইনি। হ্যাঁ, তোর কাছেই তো আগে এলাম। তাহলে তো মানে মানিক জোর একসঙ্গে মায়ের কাছে গিয়ে দাঁড়াবো, একেবারে কার্তিক গণেশের মতো। কেমন হবে বলতো? হ্যাঁ, আসলে আসলে আমি মানে এখন আরে কি আমি করছিস বলতো? চল চল একসঙ্গে যাবো। আরে আয় না। শোন না, শোন না, শোন না, শোন না, একটু শোন না, আমার কথাটা শোন। এতদিন বাদে এলি, তুই বাড়ি যা না, আমি আসছি। আমি বিকেলের দিকেই আসছি না হয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে বলতো? এতকাল পরে দেখা হলো, তুই সেই মুখটা বাংলার পাঁচের মতো করে আছিস কেন? এই চমকটা হজম হলো না নাকি নাকি অন্য কিছু? হ্যাঁ মানে মানিক, আমাকে খুলে বল, খবরদার ধাপ্পা দেবি না কিন্তু, বল। আরে ধুর, না না না, ওসব কিছু না। ধাপ্পা আবার কিসের? সত্যি তো, মানে এতদিন পর দেখা হলো, আসলে ভাবিনি তুই এইভাবে। আচ্ছা চল চল, তাহলে চল মায়ের কাছে যাই আমরা, চল আয়। হ্যাঁ চল। বুঝলি মানিক, এবছরের পুজোটা না বেশ জমিয়ে করবো, জানিস? ও আচ্ছা আচ্ছা। ও, তোকে তো বলাই হয়নি, আমি স্কলারশিপ পেয়েছি রে। এবার আমার টাকায় মায়ের পুজো হবে। স্কলারশিপ? বাহ বাহ বাহ, খুব খুব ভালো খবর, খুব ভালো খবর। চ চ মায়ের কাছে যাই। জানিস, হ্যাঁ, কলকাতায় থাকলেও না নিজের মনে এখানে আসার জন্য কত কি যে বলে যাচ্ছে নবকুমার। এতদিনের না বলা কথা সব যেন একসঙ্গে বলে চলেছে আজ সেই ছোটবেলার বন্ধুকে। তবে হ্যাঁ, এদিকে তারা বাড়ির যত কাছাকাছি এগোচ্ছে, মানিকের মুখটা ততই কালো হয়ে আসছে। হ্যাঁ ঠিক ঠিক। তবে সেদিকে দেখতেই পেল না নব। মহালয়ার ভোরবেলা দেবীর চক্ষুদানের সময় মুখুজ্জে বাড়ির উঠোনে দাঁড়িয়ে যে অপমানটা করে এসেছে পাঁচকড়ি, সে কথা তো জানে মানিক। মুখুজ্জেদের 14 পুরুষের ভিটে নাকি এখন আর তাদের নয়, এ সব ওই পাঁচকড়ি সামন্তর। দেনা চুকোতে না পেরে নবীন মুখুজ্জে ভিটে বেচে দিয়ে বউ ছেলে নিয়ে কোথায় যে গা ঢাকা দিয়েছে, কেউ সে কথা জানে না। মুখুজ্জেরা এখন থেকে সেই বজ্জাত জোরদারটার আশ্রিত হয়ে থাকবে। ঠাকুরদালান থেকে মা দুর্গাকে অবশ্য টেনে নামায়নি পাঁচকড়ি, তবে এবছর থেকে এই পুজোটা পাঁচকড়ির নামেই যে হবে সে কথা সে জানিয়ে দিয়ে গেছে। মহালয়ার ভোরবেলা এই আচমকা আঘাতের পর মাথা ঘুরে শান বাঁধানো মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল কামিনী। মাথা ফেটে সে এক রক্তারক্তি কাণ্ড, আর তারপর থেকেই কেমন যেন চুপ করে গেছে কামিনী। গ্রামের জগদীশ ডাক্তার এসে তো মানিক আর মুরারিকে স্পষ্ট বলেই গিয়েছিলেন শহরে নিয়ে যাবার কথা। মাথায় আর মনে দু জায়গাতেই চোট গুরুতর। এখানে ফেলে না রেখে শহরে নিয়ে যেতে পারো কিনা দেখো, নইলে কিন্তু বিপদ হতে পারে। মা এমন চুপ করে গেছে কেন ডাক্তারবাবু? কোথায় কষ্ট হচ্ছে মায়ের? দেখো, আচমকা শক পেয়েছেন তোমার মা, এখন কি থেকে কি হয় বলা মুশকিল। ডাক্তারবাবু বলছি, মা ভালো হয়ে যাবে তো? দেখো মানিক, এই গ্রামে তো তেমন কোনো চিকিৎসা নেই, তাই একবার নবকুমারের সঙ্গে কথা বলো। হ্যাঁ, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় নিয়ে গেলেই মঙ্গল। কলকাতা? তাছাড়া আর তো কোনো রাস্তা দেখছি না আমি। এদিকে এক নাগাড়ে কথা বলতে বলতে দুর্গা দালানের কাছে পৌঁছে গেল নবকুমার, সঙ্গে মানিক। মা আছেন ঠিকই,
পুজোর 2-4টে আয়োজনও আশেপাশে দেখা যাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে কোথাও যেন শ্রী নেই, প্রাণ নেই, আনন্দ নেই। ছোটবেলার সেই পুজোর জৌলুসটাই এবার যেন কোথাও খুঁজে পেল না সে। মুখুজ্জে বাড়ির সেই পুরনো বলবোলাও না থাক, এমন ম্যারম্যারে ঠাকুর দালান এর আগে কখনো দেখেনি নবকুমার। এ কি অদ্ভুত কাণ্ড তো, এবছর একটাও ঢাকি আসেনি। কিরে, আরে বাবা একটা চিঠি লিখে জানাবি তো। তোর মাথাটা সত্যি গেছে না মানিক? আরে মা এটা মেনে নিল কি করে? মা, ও মা, মা এসব কি হচ্ছে বলো তো? ছোটবাবু, হ্যাঁ ছোটবাবু, আপনি এসেছেন ছোটবাবু। আরে মুরারি কাকা কেমন আছো? মা কোথায় গো? মা! আসতে ছোটবাবু, আসতে। মা ঘুমোচ্ছেন। সে কি, এই ভর সন্ধেবেলা, তার উপর কাল ষষ্ঠী, মা এখন ঘুমোচ্ছে কেন গো? কিছু হয়েছে মায়ের? ওই যে বাবু, মা ঘুমোচ্ছেন। মাকে ডাকবেন না, ডাক্তার বারণ করেছেন। ডাক্তার? এ কি, মায়ের কপালে ব্যান্ডেজ? মানিক, এ মানিক, মানিক, মানিক কি হয়েছে ভাই? তুই আগে বস তো। না, একে একে সব বলবো আমি, তুই একটু জল খা। সব কিছু লাগবে না, মায়ের কি হয়েছে মানিক বল। মা পড়ে গিয়েছিল। হ্যাঁ, মহালয়ার দিন পড়ে গেছে? আসলে একটা খবর শুনে। খবর? কি খবর মানিক? মানিক কি হয়েছে বল আমাকে ভাই, কি হয়েছে? কিছু লুকোবি না, বল। না 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 না, লুকাবো কেন? তাহলে বল। হয়েছে কি, ওই 5 কোটি সামন্তকে তো তুই চিনিসই। হ্যাঁ চিনি তো। সেই যে রে, ওই মস্ত বড় যোদ্ধার। নব, মা, মা, নব এসেছিস বাবা? বাবা নব, এই মা কথা বলছে রে, মা কথা বলছে। মা, ও মা, মা, মা কথা বল। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি এসেছি। এসব কি করে হয়ে গেল মা? কি হয়ে গেল? ও মা, পুজো হবে, পুজো হবে, মায়ের পুজো হবেই হবে। কাল ষষ্ঠী, মা, কাল মায়ের পুজো হবে, কাল মা, কাল ষষ্ঠী, কাল মায়ের পুজো হবে, কাল মায়ের পুজো হবে, কাল ষষ্ঠী। হ্যাঁ মা, কাল ষষ্ঠী, পুজো তো করতে হবে। হ্যাঁ ঠিক বলেছ মা, মায়ের পুজো হবেই, কেউ আটকাতে পারবে না। আটকাতে পারবে না মানে? আমরা পুজো করব। ওই সামন্তর পো বলে কিনা এই পুজোটা তার, কখনো না। মায়ের পুজোটা আমাদের। আমরা পুজো করব। এই গাড়িটাই যে আমাদের নয় মানিক দাদা, নেহাত থাকতে দিয়েছে। সে কি? তাই আছি, যদি বের করে দেয় মাকে নিয়ে কোথায় যাবো দাদা? তোমরা কি সব বলছো? আমি বরং বেরোই। হ্যাঁ বেরোই। ছোট কাকাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, যে করেই হোক খুঁজে পেতে হবেই। সমস্ত কাগজ দেখতে চাইবো। তাকে আর পাবে না গো বাবু। হ্যাঁ, মানিক দাদা আর আমি মিলে খুঁজেছি নাকি? এই মুল্লুকের কোথাও সেই নেই গো, একেবারে হয়ে গেছে। মায়ের পুজো কালকে হবে, কাল মায়ের পুজো হবে। তুমি একটু বিশ্রাম নাও মা। শোবে জল খাবে? এই যে জল হবে, কাল মায়ের পুজো হবে। এই তো তুই আমার পুজোটা করে দেখো কা। হ্যাঁ, মায়ের পুজো কাল, মায়ের পুজো তো। দেবো তো মা, দেবো। তুমি একটু শো মা, আমি দেখছি তো। আমি এসে গেছি, এই তো আমি গেছি। মানিক আছে, কি করা যায় আমরা দেখছি। মানিক যত একবার থানায় গিয়ে। না, তুই পুলিশের কাছে যাবি না, তুই পুলিশের কাছে যাবি না। মা পুজো,
তুই 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 বাজারে যা খোকা, আমি তোকে ফর্দ করে দিচ্ছি। ওই মুরারি বেটা যদি একটাও কাজে লাগে, সারা দিন শুধু ফাঁকি মারে, একটা ফর্দও করলো না, একটা জিনিসও কিনলো না। খোকা খোকা তুই এখনই বাজারে যা, কাল পুজো, কাল ষষ্ঠী বলে কথা। শোন খোকা, তুই 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 মধু আনবি, হ্যাঁ, ওই কমলার মাকে বলবি দুধ দিতে, আর 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 দই আনবি। ও হ্যাঁ শোন, ধুনো আনবি, কর্পূর আনবি। হ্যাঁ কাল পুজো আছে তো। সব আনবো মা, তুমি একটু শুয়ে থাকো। লক্ষ্মী মা আমার। হ্যাঁ উমা, একটুখানি শুয়ে। বলিস রে, কালকে মায়ের পুজো আর আজকে আমি শুয়ে থাকবো? হ্যাঁ আমি কি শুয়ে থাকতে পারি? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা বাজারে যা খোকা, বাজারে যা, মায়ের পুজো, কাল পুজো। হ্যাঁ মা, যাচ্ছি। আসলে ও ও বুঝেছি, তুই ভয় পেয়েছিস না? ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস তুই? ভয় কিসের ভয় খোকা? মা ভয় পাস না, এবার মায়ের পুজোয় বলি হবে, বলি হবে। এবারে মায়ের পুজোয় বলি হবে, বলি দেব। বলি দিলেই পুজোর সব বাধা দূর হয়ে যায় রে। মা আমাকে নিজে বলেছেন, মা বলেছেন, হ্যাঁ মা বলেছেন বলি দাও, বলি দিলে পুজোর সব বাধা দূর হয়ে যাবে। বলি? হ্যাঁ হ্যাঁ বলি, হ্যাঁ বাবা বলি। বলি পারবি? মা একটু শান্ত। পারবি মানিক? বলি দিতে পারবি? বলি দিতে? হ্যাঁ মা আমি পারবো। মানিক পারবো, আমি পারবো। আমার কাকা জ্যাঠারা বলি দিয়েছে, আমিও পারবো। তুমি বললে আমি সব করতে পারি মা, সব। মানিক কি বলছিস নাকি? চুপ কর, এখন চুপ কর। বলো মা, কি চাও তুমি? শুধু একবার বলো আমাকে, কি চাও? মায়ের চক্ষুদানে অনর্থ ঘটিয়েছে যে পশুটা, মা ওর বলি চান। মা মানিক, মা ওর বলি চান। এ বাড়িতে আগে বলি হয়েছে, আমি দেখেছি বলি হয়েছে। আবার বলি হবে, এবার শুরুতেই বলি হবে। বলি না দিলে পুজো শুরু হবে না, মা পুজো নেবেন না। বলি হবে মানিক, বলি চাই, ওই পশুটার বলি চাই। হ্যাঁ মা ঠিক বলেছ, বলি না দিলে পুজো করতে দেবে না। কি পাগল হয়ে গেলি নাকি? ঠিক বলেছ। সব বলছিস? হ্যাঁ ঠিক বলেছ। এসব কি বলছিস তুই? মা যখন চেয়েছে আমি সব করতে পারি, সব। তুই ভাবিস না নব, আমি যাবো আর আসবো। তুই বাজার যা, কাল পুজো হবে, মহা ধুমধাম করে পুজো হবে, মহা ধুমধাম করে। মানিক দাদা, পুজো হবে। মানিক দাদা, মানিক, মানিক শুনে যা, মানিক, মহা ধুমধাম করে পুজো হবে, মহা ধুমধাম মানিক হবে। দুর্গাপুজোর আগে সেই আদ্যিকালের হাঁড়াটাকে প্রতি বছর ঘষে মেজে রাখা হয়। এই বছরও হয়েছে। দেওয়ালের পাশে একটা আসনের ওপরে সেটা দাঁড় করিয়ে রাখা ছিল। লাফ মেরে সেই খাঁড়াটা হাতে নিয়ে ঝড়ের বেগে ছুটতে বেরিয়ে পড়ল মানিক। নবকুমার আর মুরারি কেউই ওকে আটকাতে পারল না, ধরতেও পারল না। মানিকের জেদ, সাহস আর শক্তি, এই তিনটেই নবর থেকে অনেক বেশি। ওদের পরিবারের বলিদানের ইতিহাস জানে নবকুমার। মানিক নিজেই হাসতে হাসতে বলেছে যে তাদের বংশ আসলে খুনে বংশ। সত্যি সত্যি মানিকের মাথাতেও রক্ত চলকে উঠলে তাকে আর কেউ থামাতে পারে না, এমনই গোয়ার সে। প্রমাদ গুনল নবকুমার। ভয় তার হাত পা ঠক ঠক করে কাঁপছে। না জানি আজ কি কাণ্ডটা ঘটিয়ে আসবে মানিক। মায়ের কথা যে তার কাছে বেদ বাক্য, এ কথা জানে নবকুমার। মাকে অবশ্য একলা রাখতে ভরসা হলো না নবর। জোর করে মুরারিকে সেখানে রেখে মানিকের পথেই সে ছুটে বেরিয়ে পড়ল। কিন্তু কোথায় কে? অন্ধকারে ঠক্কর খেতে খেতে সে কোন দিকে যাবে বুঝতেই পারল না। আমবাগানের মধ্যে দিয়ে পাশের গ্রামে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে নব জানে, কিন্তু সেখানে সাপ থাকতে পারে। সে পথে যায়নি তো মানিক। মানিক, মানিক না, মানিক, মানিককে নব কোথাও খুঁজে পেল না। চারিদিকে ঘুটঘুট করছে শুধু অন্ধকার। আশপাশের ঝোপ ঝাড়ে শিয়াল ডাকছে, আর সেই সুরে সুর মিলিয়ে দু চারটে কুকুরও এবার ডাকতে শুরু করেছে। এদিকটায় কাছে পিঠে বাড়িঘর না থাকলে কি হবে? তার চিৎকার চেঁচামেচি শুনে কেউ যদি আলো হাতে নিয়ে বেরিয়ে আসে,
সে এক কেলেঙ্কারি কাণ্ড হবে, সবকিছু জানাজানি হয়ে যাবে। আর এই কথাটা ভেবেই নব এবার চুপ করে যায়। পায়ে পায়ে বাড়ির দিকেই ফিরে আসে সে। দূর থেকে দেখে অন্ধকারে কেমন নিথর হয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখুজ্জে বাড়ি। ঠাকুর দালানের টিমটিমে একটা প্রদীপে যে আলো আধারিটা হয়েছে সেদিকে তাকিয়ে বুকটা গুড়গুড় করে ওঠে তার। ওই নিরেট নিথর কালো ছায়াটার মধ্যে ঢুকবে সে। কোন আগামীর মুখোমুখি হবে নবকুমার আর ভাবতে পারছে না সে। পা টিপে টিপে ঘরের ভেতরে এসে দাঁড়ালো, আর ঠিক তখনই তাকে ধাক্কা মেরে সরিয়ে যেন একটা ঝড় এসে আছড়ে পড়ল। মানসিক, সরে যা নব। মানিক, সরে যা। মানসিক। হ্যাঁ, মানিক ফিরে এসেছে। মায়ের বিছানার পাশে এসে দাঁড়িয়েছে সে। তাকে দেখে ভেতর থেকে মুরারি যেন চাপা গলায় আর্তনাদ করে উঠল। মানিক দাদা! তড়িঘড়ি ঘরের ভেতরে ঢুকে এসে মাথাটা এবার ঘুরে গেল নবকুমারেরও। সামনে থাকা একটা হাতল কোনো রকমে ধরে ফেলল সে, আর একটু হলেই পড়ে যেত। মানিককে দেখে আতঙ্কে বিস্ময়ে তার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে। এ কাকে দেখছে নব? সেই খাড়াটাকে উঁচিয়ে ধরে আছে মানিক, রক্তে ভাসছে সেটা। হাতল গড়িয়ে রক্ত নেমে মানিকের কোনোই বেয়ে রক্ত পড়ছে। তার বুকের কাছটা রক্তে ভিজে সপ সপ করছে। সারা গায়ে মানিকের আষ্টে গন্ধ, যেন মূর্তিমান জল্লাদ এসে দাঁড়িয়ে আছে সামনে। নিঃশব্দে গায়ে হিম ধরানো হাসি হাসছে মানিক, আর হাসতে হাসতেই বলল, এক কোপে নামিয়ে দিয়েছি মা। আমার বলি কখনো ব্যর্থ হয় না। এবার উঠে বসো, পুজো কালই হবে। কাল হবেই। আরে এই নব, হাঁ করে দাঁড়িয়েছিস কি? ঢাক বাজাতে বল, ঢাক। এইবার মায়ের পুজো হবে, আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই আর। এটা এটা তুই কি করলি মানিক? মানিক, মানিক কি করলি? মায়ের আদেশ। মা মা বলি চেয়েছে, শুনিসনি? শুনিসনি? আমি আদেশ পালন করেছি। আমি আদেশ পালন করেছি। মানিক! মা! মানিক! মানিকের রক্তে ভেজা ওই ভয়ানক চেহারা আর রক্ত গড়িয়ে পড়া খাড়াটার দিকে তাকিয়ে তীব্র আর্তনাদ করে উঠল কামিনী। বুকটা খামচে ধরে মাথাটা সেখানেই ঢলে পড়ল তার। ভয়ানক সেই অন্ধকারের মধ্যে মানিক আর নব এবার মুখোমুখি দাঁড়িয়ে রইল। মানিক! কামিনীর পাশেই মুরারি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বরাবরের অপটু মানুষ সে, কোনো বিপদ সইতে পারে না। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্তের মধ্যে নিজের কর্তব্য স্থির করে ফেলল নবকুমার। তার মায়ের জন্য মানিক নিজের প্রাণের তোয়াক্কা করল না, আর সে কি করেছে? শাস্তিটা মানিক একা কেন ভোগ করবে? মা তো তারও না। নবকুমার কখনোই স্বার্থপর হতে পারবে না। যে করেই হোক মানিককে বাঁচাতেই হবে তাকে। তার শরীরে যেন লক্ষ হাতির ক্ষমতা জেগে উঠেছে এবার। নিজের জামাটা খুলে ফেলে মানিকের হাত থেকে ওই ঘাড়াটা ছোঁ মেরে কেড়ে নিল নব। টান মেরে এবার তার জামাটা ছিঁড়ে ফেলে নিজের কাঁধে রেখে দিল। তারপর বলল, নব, এ তুই কি করলি? নব, কি করেছিস তুই? সর এখান থেকে, ছাড় আমাকে। যা বলবো আমি তাই হবে। যা করেছি ঠিক করেছি। ধুতিটা খুলে গামছাটা পরে নে। যা যা, এক্ষুনি পুকুরে স্নান করে আয়। নব, যা, আমার জামাটা নিয়ে যা। যা বলছি। না নব, না 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 না, ওটা আমাকে দে, আমাকে দে, আমাকে দে। আমি মায়ের জন্য যা করার তুই করেছিস মানিক। এবারে আমাকেও আমার মায়ের কাজ করতে দে।
না 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 না, এ যে অপরাধ নব, এ যে অপরাধ। না 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 না, তুই এ দায় নিবি না, তুই এ দায় নিবি না নব। আমি 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 খুন আমি খুন করেছি। আমি মায়ের সব দায় তুই একা নিবি ভাই। আমি মায়ের ছেলে নই। হ্যাঁ, তোকে মায়ের দিব্যি মানিক, আমার দিব্যি, আমার দিব্যি। চুপ নব, নব নব, তুই চুপ কর, তুই চুপ কর নব। এরপরেও তুই যাবি না? তাহলে তুই আমার মরা মুখ দেখবি মানিক। কিন্তু 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 কাল সকালে ঠিক পুলিশ আসবে। একতলার খোলা জানলা দিয়ে ঘরে ঢুকে ওই ঘুমন্ত সামন্তর পোকে এক কোপে আমি। একদম চুপ, যা বলছি তাই কর। কিন্তু নব নব, মা যে তোর বলি নিয়ে তুষ্ট হয়ে মা চলে গেছে মানিক। ভাই তোর বলি সার্থক হয়েছে। আর না, এবার মায়ের বাকি কাজটা আমাকে করতে দে। দোহাই তোর মানিক, তোকে আমার দিব্যি। না নব, না না, তুই না শুনলে কিন্তু ওই দায়ের কোপে আমি নিজেই নিজেকে। আমি যাচ্ছি নব, আমি যাচ্ছি। তাহলে যা। আমি যাচ্ছি নব। হ্যাঁ, আমি যাচ্ছি, যা। পরদিন সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করল নবকুমার। মুরারির কোনো অনুরোধই পুলিশের কানে গিয়ে পৌঁছল না। সমস্ত সাক্ষ্য প্রমাণ তার কথার বিরুদ্ধে যাচ্ছে যে। আদালত থেকে শান্ত ধীর পায়ে যখন গড়াদের পিছনে এসে দাঁড়ালো নবকুমার, তাকে দেখে তখন মনে হচ্ছে যেন এই মাত্র কোনো একটা মহান দায়িত্ব পালন করে এবার সে একেবারে নিশ্চিন্ত হয়েছে। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। নিম্ন আদালতের বিচারে মৃত্যুদণ্ড হয়েছে নবকুমারের, কিন্তু কোনো এক অজ্ঞাত পরিচয় শুভার্থী সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে হাইকোর্টে। স্বনামধন্য উকিল সুখেন্দু শেখর রায়কে নবকুমারের পক্ষে দাঁড় করিয়েছে সে। আসামিদের পক্ষে দাঁড়ানোর ব্যাপারে সুখেন্দুবাবুর বেশ নামডাক আছে। অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন তিনি। বিস্তর শুনানির পরে এবারেও তার ব্যত্যয় ঘটল না। নবকুমারের মৃত্যুদণ্ড রদ হল। তার বদলে আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা হল তার। আরও একবার নিজের কীর্তির প্রমাণ দিলেন সুখেন্দু শেখর। আর এটাই ছিল তার শেষ মামলা। ঘটনার সাক্ষ্য প্রমাণ সবই নবকুমারকে খুনি বলেই সাব্যস্ত করছে। তবু তার এই মামলাটা লড়তে গিয়ে সুখেন্দু শেখর কিন্তু একটু থমকেছিলেন। নিম্ন আদালতের কাগজপত্র সবই দেখেছিলেন তিনি, তবু তার ষষ্ঠ ইন্দ্রিয় ব্যাপারটা কিছুতেই মানতে চায়নি। বারবার মনে হচ্ছিল অভিজ্ঞ উকিলের যে কোথাও একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে। খুনটা বোধহয় নবকুমার করেনি, করেছে অন্য কেউ। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর ভরসা করে তো আর মামলা করা চলে না। মনের খুঁতখুঁতানিটা তাই মনেই রয়ে গেল। সে বছরই পুজোর ঠিক আগে অবসর নিলেন সুখেন্দু শেখর। সেও প্রায় বছর 5 আগের কথা। অবসর নিয়ে আজকাল শ্রীরামপুরে গঙ্গার ধারে তার বাগান বাড়িতেই থাকেন সুখেন্দু শেখর। শ্রীরামপুর তাঁর পৈতৃক জায়গা। পুরনো কয়েকজন বন্ধুবান্ধব এখনো আছেন, তারাই বেশ খোঁজ খবর রাখে বন্ধুর। বিপত্নিক নিঃসন্তান সুখেন্দু শেখরের তাই কোনো সমস্যাও নেই, তার খুব একটা একাও লাগে না। সেদিন সকালে চা খাওয়ার একটু পরেই তার 24 ঘন্টার ছায়া সঙ্গী গোপাল এসে খবর দিল, আগে একজন বাবু এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। বাবু মানে আমাদের আড্ডার কেউ? আগে না, তাহলে তো আমি বলেই দিতুম। এনাকে জন্মে দেখিনি কখনো। সে কি? বাইরে অপেক্ষা করতেছেন। কেমন যেন পাগলা পাগলা করছে চেহারা। ও বাবা। হ্যাঁ, গাঁটটা গোট্টা শরীর, তবে বড় বড় চুল, এক মুখ দাড়ি। কন তো নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয় দেখি। আনছি বাবু, আনছি। কয়েক মিনিট পরে
লোকটিকে সুখেন্দুর ঘরে পৌঁছে দিয়ে গেল গোপাল। বর্ণনাটা সে ঠিকই দিয়েছিল। ময়লা রংচটা একটা জামা গায়ে শক্তপোক্ত চেহারার লোকটার মাথা ভর্তি চুল আর মুখে দাড়ি গোঁফের জঙ্গল। চোখের মণি দুটো খুব একটা স্বাভাবিক নয়, অস্থির হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে যেন। তবু এই মুখটা দেখে সুখেন্দু শেখরের মনে হলো যে তিনি আগেও দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন কিছুতেই মনে করতে পারলেন না তিনি। উকিল মানুষ, কত লোকের সঙ্গে পরিচয় হয়েছে তার, তাদের মধ্যে কেউই হয়তো হবে। ভাবতে ভাবতে সুখেন্দু শেখর বলেই ফেললেন, আচ্ছা, আপনাকে মনে হচ্ছে আগে যেন কোথাও দেখেছি। আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ উকিলবাবু, আমি আপনাকে চিনি, আর সেই জন্যই তো দেখা করতে এসেছি। আমি রামহরিপুরে থাকতাম, বহুকাল আগেই সেপার চুকিয়ে দিয়েছি। এখন এই কলকাতার এদিক সেদিক ঘুরে বেড়াই। রামহরিপুর, হ্যাঁ, সেখানকার জমিদার বাড়ির একটা খুনের কেস। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি তো কেসটা নিয়ে আমার কাছে এসেছিলেন, তাই না? হ্যাঁ উকিলবাবু, হ্যাঁ, ঠিক চিনেছেন আপনি, আপনি ঠিক চিনেছেন। আমি আপনার কাছে নবকুমারের ফাঁসিটা আটকানোর জন্য তদবির করেছিলাম। রাইট, এই তো এবারে সব ক্লিয়ার। আপনার নামটা যেন কি? আমি মানিক। নবকুমার আমার ভাই হয়। নবর মাকে আমি মা বলতাম। বুঝলাম। তা এতকাল বাদে আমার কাছে আপনাকে আমার কিছু বলার আছে উকিলবাবু। কিন্তু আমি তো ওকালতি করা ছেড়ে দিয়েছি, এখন আমার রিটায়ার্ড লাইফ। আমি জানি উকিলবাবু, আপনার সমস্ত খবরই আমি রাখি। আসলে নবর সঙ্গে যারা যারা জড়িয়ে আছেন তাদের সমস্ত খবর আমার নখদর্পণে। না মানে, আমি কোনো কেস নিয়ে আসিনি, আমি কিছু কথা বলতে এসেছি আপনাকে, যে কথাগুলো না বললে আমি শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক। কিন্তু কিন্তু মরা আমার হবে না উকিলবাবু, আমাকে যে বাঁচতেই হবে। দয়া করে আমার কথাগুলো একটু শুনুন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কি মুশকিল, আপনি মরতে যাবেন কেন? বসুন বসুন, এখানটায় বসুন দেখি। হ্যাঁ, এই গোপাল, একটু চা জল নিয়ে আয়। হ্যাঁ, আপনি মানিকবাবু শান্ত হয়ে বসুন। আচ্ছা, এইবারে বলুন, কি বলছিলেন যেন? আপনার এই সমস্ত কথা বলুন বলুন, আমি শুনবো। অনেক কথা, কোথা থেকে যে বলি। আচ্ছা, শুরু থেকেই আরম্ভ করি। রামহরিপুরের মুকুজ্জে বাড়ির বড় তরফের ছেলে নবকুমার। নবকুমারের মা কামিনী দেবী। আচ্ছা, সেই পরিবারে জাঁকজমক করে সুখেন্দু শেখরের কাছে একে একে সমস্ত ঘটনার কথা খুলে বলল মানিক। চুপ করে শুনতে লাগলেন সুখেন্দু শেখর। এই কেসটার ব্যাপারে তার ষষ্ঠ ইন্দ্রিয় কেন অন্য কথা বলছিল, এবার সে কথা স্পষ্ট হলো তার কাছে। একটা নিরপরাধ ছেলে এতদিন ধরে সাজা ভোগ করছে। তার মনটা ভারী হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে রইলেন সুখেন্দু, তারপর জিজ্ঞাসা করলেন, তো এই কথাগুলো আগে বলেননি কেন? নবকুমারের সাজাটা হয়তো আটকাতে পারতাম। ও আপনার বন্ধু না? ওই জন্যই তো বলতে পারিনি উকিলবাবু। নব আমার মতো ডাকাবুকো না হলেও একবার যা বলে তাইও করে দেখায়। আমি সব বলে দিলে ওর মরা মুখ দেখতে হবে, এ কথা বলেছিল নব। আমি খুব ভয় পেয়েছিলাম যদি ও আত্মহত্যা করে বসে। বিশ্বাস করুন উকিলবাবু, আমি আপনাকে একটুও বানিয়ে বলছি না, একটুও না। আর তাছাড়া আমাকে যে বেঁচে থাকতেই হতো উকিলবাবু। আমি ছাড়া নবর যে আর কেউ নেই। ওকে কে দেখবে?
এই এত বড় পৃথিবীটায় ও যে একদম একলা হয়ে যাবে উকিল বাবু। মা ওকে আগলে রেখে দিত, পায়ে কোনোদিন কাঁটাটাও ফুটতে দেয়নি। আমাকে যে ওর জন্য থাকতেই হবে উকিল বাবু। আমি যে ওর একমাত্র আশ্রয়, আমি যে ওর একমাত্র আশ্রয়। আচ্ছা, ওই রামহরিপুরের সেই বাড়িটা, সেটা আছে এখনো, জানেন? আছে উকিল বাবু, আছে। প্রতি বছর দুর্গাপুজো হয় এখনো। দুর্গাপুজো? সে কি, কে করেন? ইয়ে না, মানে সেই ঠাকুর মশাই এখনো ঠাকুরতালানে মায়ের পুজো করেন। যখন যেমন পারি ঠাকুর মশাইয়ের নামে পুজোর জন্য কিছু কিছু করে টাকা পাঠাই। সেই টাকা দিয়েই আর কি ছোট করে আমার মায়ের পুজো হয়। কি করে বন্ধ করে দিই বলুন তো? 4টে দিনের জন্য আমার মা আসেন তো, আমি তাকে দূর থেকে দেখি। বুঝলাম। তো এখন তাহলে আপনি কি করতে চান? আমি টাকা জমাচ্ছি উকিল বাবু, যেখানে যা কাজ পাই সব করছি। আমার অনেক অনেক টাকার দরকার। এত টাকা নিয়ে আপনি কি করবেন? আন্দামান যাব। আন্দামান? বাকি বছরগুলো ওখানেই থাকবো উকিল বাবু। বেরিয়ে আসার পর কার কাছে যাবে নব? আমার কাছেই তো যাবে। আমি ওর জন্য ওখানেই অপেক্ষা করব। মায়ের ছেলেকে আবার মায়ের কাছে ফিরিয়ে দেব আমি। নব মায়ের পুজো করবে, আমার মায়ের পুজো। আমাকে যেতেই হবে। কিন্তু কিন্তু আন্দামানে যেতে উকিলবাবু অনেক যে টাকার দরকার। আচ্ছা, আজ চলি না হয় উকিলবাবু। আপনাকে সবকিছু বলতে পেরে এখন অনেকটা শান্তি পেলাম, অনেকটা শান্তি। আসি তবে। হ্যাঁ, আসি। মানিক বাবু, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই যে এই টাকাটা আপনি রাখুন। এতে মনে হয় আন্দামান যাওয়ার খরচটা হয়ে যাবে। না না উকিলবাবু, না, এ টাকা আমি নেব না। আমি রোজগার করে আমার নবকে নিয়ে আসব। আমি হাত পেতে টাকা নেব না। মানিক বাবু, আপনি... না উকিলবাবু, আমি নেব না, কিছুতেই না। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি সত্যি বলছি? আমি তো আপনাকে মিথ্যে কথাও বলতে পারি, তাই না? না, থাক, এটা আমি নেব না। না, কিছুতেই না। মানিক বাবু দেখুন, আমি 30 বছর ধরে ওকালতি করেছি। সত্যি মিথ্যে বুঝতে আমার ভুল হয় না। আর তাছাড়া এতদিনে আমারও একটা হিসেব মিলল। হিসেব? হিসেব দেখে, সে কথা থাক। নিন মানিক বাবু, টাকাটা ধরুন। দেখুন, আপনি যেমন আমার কাছে পাপস্খলন করতে এলেন, আপনি ধরে নিন না, এটাও আমার তেমনই এক পাপস্খলন। টাকার খামটা সমেত মানিকের হাত দুটো ধরে রইলেন সুখেন্দু শেখর। এই 7 সকালে তার মতো একজন আধপাগল লোকের হাত ধরে শহরের এক দুধে উকিলের চোখটা কেন যে টলটল করে উঠল, সে কথা বুঝতে পারল না মানিক। তারও ছলছলে চোখটা নামিয়ে নিল সেও। জানলা দিয়ে এক ফালি রোদ তখন ঘরের মেঝে এসে পড়েছে। কতকাল পরে এক টুকরো আলো দেখতে পেল সে। চাতকের মতো সেই দিকেই তাকিয়ে রইল মানিক।
শুনলেন প্রমথ চৌধুরীর গল্প পুজোর বলি অবলম্বনে বলি। আজকের প্রশ্ন, সুখেন্দু শেখর কোথায় থাকেন? গত সপ্তাহের অন্নদামঙ্গল গল্পের প্রশ্ন ছিল, পূর্বজন্মে ভবানন্দ কে ছিলেন? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন টুম্পা, আসমা আক্তার, অতসী মণ্ডল, সমরেশ রায়, অরুণিমা বিশ্বাস, মাম্পি রায়, শম্পা মুখার্জি, কৌশিক মাইতি, মল্লিকা আচার্য ও সজল দাস। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।